আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। রুমে চলুন, আমি আর এখানে থাকবো না। আরজান এবার কিছুটা শান্ত হয়ে আহিয়াকে জড়িয়ে ধরল। আহিয়ার শরীর একটু কেঁপে উঠল, তবুও কিছু বলল না। আরজান আহিয়ার মাথায় কয়েকটা চুমু খেলো, বলল, তোমাকে আমার সামনে কেউ বাজে কথা বলবে সেটা আমি কিছুতেই হতে দেব না। তার কলিজা কেটে ফেলবো আমি। আমার জানের দিকে যে হাত বাড়াবে তার জান কেড়ে নিতে আমার 10 সেকেন্ডও লাগবে না। আহিয়ারা হোটেলের উদ্দেশ্যে হাঁটা ধরল। কিছু দূরে যেতেই কারো ডাক শুনতে পেল। আহিয়ারা এই অচেনা জায়গায় কে ডাকবে তাদের বুঝতে পারছে না তারা। ডাক শুনতেই তারা দাঁড়িয়ে পড়ল, খুঁজতে লাগলো ডাকের উৎস। 2-1 মিনিটের মাঝেই তাদের সামনে হাজির হলো সিয়াম ও সিয়া। ওদের এখানে দেখে অনেক অবাক হলো আরজান। ওরা যে এখানে আছে আরজান তো জানতোই না। ওদের কেউ তাকে ফোন বা মেসেজে জানায়নি। আরজান অনেকটা অবাক হয়ে প্রশ্ন করল, কি রে, তোরা এখানে কখন আসলে? আমাকে তো জানালি না। সিয়াম কিছু বলবে তার আগেই সিয়াম তেরা উত্তর, কেন? তুই যে হানিমুন করতে এসেছিস সেটা আমাদের জানাসনি? হানিমুন বলাতে আহিয়া একটু বিব্রত হয়ে গেল। সে তো আসতে চায়নি। সিয়া আপু কি অনেক কষ্টে পেয়েছে নাকি? পারবি তো কথা ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে ঘুরতে এসেছে, এইটাই তো কষ্ট পাওয়ার যথেষ্ট কারণ। আহিয়ার একটু মন খারাপ হলো সিয়ার জন্য। আরজান কি পারতো না মায়ের কথা না শুনে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে? এসব ভাবতেই আহিয়ার মন বিষণ্ণতা ভর করলো। আরজান বলল, মা হুট করে ডিসিশন নিল, তাই কাউকে জানানোর সময় পায়নি। সিয়া তাচ্ছিল্য করে হাসল। একটা সময় ছিল আরজান তাদের না বলে কিছুই করতো না, তাহলে আজ কি হলো? তার যে জানানোর সময়টুকুও পেল না। সিয়া আহিয়ার দিকে তাকালো, দেখলো আহিয়া নিচের দিকে তাকিয়ে আছে। আহিয়াকে বড্ড হিংসা হয় সিয়ার। এত কিছু পরেও কেন আহিয়া পেল আরজানকে? তার ভালোবাসা কি এতটাই খাচ্ছিল? সেও তো আরজানকে অনেক ভালোবাসে সেই ছোট্টবেলা থেকে। তাহলে কেন আল্লাহ কেন তার ভাগ্যে আরজানকে লিখলো না? তার মন চায় চিৎকার করে বলতে, সে আরজানকে ছাড়া কিছুতেই বাঁচবে না। আহিয়া যেন তাকে ছেড়ে চলে যায়, কিন্তু সে বলতে পারছে না। আরজান যে আহিয়াকে অনেক বেশি ভালোবাসে, হয়তো তার থেকেও 1000 গুণ বেশি। তাই তো আরজান তার ভালোবাসাকে আবার নিজের করে পেল। সিয়ার ভাবনার মাঝেই সিয়াম বলল, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে হোটেলে ফিরে যাই। আরজানও ওর কথায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আমরা তো হোটেলেই ফিরছিলাম, চলো যাওয়া যাক। তারা কথা বলে বুঝতে পারলো এক হোটেলেই উঠছে তারা। তাহলে অনেক ভালো হলো, একসাথে আড্ডা দিতে পারবে তারা, বাইরে ঘুরতেও পারবে একসাথে। আহিয়া কিছুই না বলে নীরব দর্শকের মতো তাদের সাথে হাঁটছে। সিয়া একটা কথাও বলল না আহিয়ার সাথে। তার আহিয়াকে দেখলে কেন যেন রাগ লাগে অনেক, কিন্তু এতে মেয়েটার তো কোনো দোষ নেই। সে তো নিজেই জনম দুঃখী। তবুও যে কেন তার আহিয়াকে সহ্য হয় না আল্লাহই ভালো জানে। কথাগুলো ভাবতে ভাবতেই তারা হোটেলে প্রবেশ করলো। যে যার মতো বিদায় নিয়ে যার যার রুমে প্রবেশ করলো। বাড়িতে অনুর একটুও ভালো লাগছে না। এতদিন আহিয়ার সাথে সময় কাটাতো সে, এখন একা একা দিন কাটছে না তার। কলেজ থেকে আসার পরে সে ছাদে এসে বসে আছে। কি করবে তার বিরক্ত লাগছে সব কিছু। হাতে ফোন নিয়ে একটা স্ট্যাটাস দিল, আজ একজন প্রিয়তম নেই বলে এমন বোরিং ফিল করছি। সে থাকলে হয়তো হাতে হাত, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট রাখতে পারতো। জীবনটা এমন পাঞ্চে লাগতো না। পোস্টটা করে দোলনায় বসে চোখ বন্ধ করলো অনু, এবং টুংটাং কমেন্ট আসবে, সে এগুলো পড়ে বোরিং ভাব দূর করবে কি শান্তি। কিন্তু কোথায় আছে অভাগা, যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। কেউ হাত থেকে টান দিয়ে ফোনটা কেড়ে নিল। সে হুড়মুড় করে উঠে দাঁড়ালো। অভ্র তার ফোন ঘাটছে, সে তো একেবারেই শেষ। এই লোক সব সময় তার আশেপাশে থাকে কেন? অনু যে তাকে পছন্দ করে না সে বুঝতে পারে না। অভ্র বলল, এত একাকিত্ব লাগার কারণ কি? প্রেম টেম করছিস নাকি? অনু বেচারি কি বলবে? সে যাই করুক না কেন এই জমের সামনে পড়ে যায় সব সময়।
শান্তিতে একটা স্ট্যাটাসও দিতে পারবে না সে। এটাও এই জমের সামনে পড়তে হলো তার ভাবনার মাঝে। অভ্র বলল, ঠোঁটে ঠোঁটে রাখার মতো বড় হয়ে গেছিস। বুঝতেই পারলাম না আমি, এতটা বড় কবে হলি বলতো? তার বলার ধরনে কেঁপে উঠল অনু। এই লোক এভাবে তাকিয়ে কথা বলে কেন? মনে হয় যেন তার শরীরে স্পর্শ করে কথা বলছে, তাকে না ছুঁয়েই যেন কাঁপিয়ে দেয়। কি আছে তার গলার সুরে? ভেতরটা এমন দলা পাকিয়ে যায় কেন? তার ভাবনার মাঝেই অভ্র তার কানের কাছে মুখ নিয়ে বলল, ঠোঁটে ঠোঁটে রাখলে যে শরীরের কম্পন হয় সেটা থামাতে পারবি তো, নাকি কম্পন থামানোর বদলে আরো বেরিয়ে দিতে চাইবি, সুখের সাগরে ভাসতে চাইবি? কানের কাছে একটা ফু দিয়ে সরে আসলো অভ্র। অনুর শরীর ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো। এই কোন ধরনের কথা? এমন কথা কেন বলে অভ্র? অভ্র না অনুর ভাই হয়? কোনো ভাই কি তার বোনকে এমন কথা বলতে পারে? নাকি অভ্র তাকে বোনই ভাবে না? সে কী সব উদ্ভট চিন্তা করছে। বোন ভাবতে হবে কেন? সে তো কার বোন? সে অযথাই কী সব ভাবছে। সে মাথা ঝাঁকি দিয়ে সব ভাবনা ছেড়ে ফেললো। পাশে তাকিয়ে দেখলো অভ্র চলে যাচ্ছে। সে একটা দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে বলল, আল্লাহ, এমনটা যেন না হয় যেখানে ভাইকে ভাই ছাড়া অন্য কিছু ভাবতে হয়, না হলে সেটা তার জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। অভ্র ততক্ষণে ছাদ থেকে নেমে গেছে। অনু আকাশের দিকে তাকিয়ে ভাবলো, তার ভালোবাসে কি কমতি ছিল? সে কেন পেল না শুভ্রকে? জীবনের হিসাব বড়ই গরমিল, চেয়েও এই হিসাব মিলানো বড় কঠিন। চোখ মিলে তাকালেই জীবনের শূন্যতা ছাড়া আর কিছুই মিলবে না। অদ্ভুত, বড়ই অদ্ভুত জীবন। জীবনের রং, জীবনের সমীকরণ বড্ড বেশি কঠিন। অনু চোখ বন্ধ করে রইল। হোটেলে এসে ফ্রেশ হয়েছে আহিয়ারা। তার একদম ভালো লাগছে না। কি জন্য এমন হচ্ছে তা সে বুঝতে পারছে না। তার কেমন যেন অস্থির লাগছে। সে গিয়ে ব্যালকনিতে বসলো। বাইরের দিকে তাকিয়ে সমুদ্রের ঢেউ দেখতে লাগলো। তার ভেতরে কেমন যেন শূন্যতা অনুভব করছে। আরজান 2 কাপ কফি নিয়ে ভেতরে প্রবেশ করলো। দেখলো আহিয়া ব্যালকনিতে বসে আছে। সে 1 কাপ কফি আহিয়ার দিকে এগিয়ে দিল। আহিয়া হাত বাড়িয়ে কফির কাপটা নিল। কফিতে চুমুক দিয়ে বলল, বাড়িতে কবে যাব? আরজান তাকালো আহিয়ার দিকে। কেমন যেন মনমরা লাগছে তাকে। সে আহিয়াকে বলল, কেন, তোমার কি এখানে ভালো লাগছে না? কোনো সমস্যা হচ্ছে কি? আহিয়া বলল, সমস্যা না, এমনিতেই ভালো লাগছে না। কবে যাবেন বাড়ি? আরজান বলল। কালকের দিনটা সিয়াদের সাথে ঘুরি, পরশু চলে যাব। আহিয়া আবার বিরক্ত হয়ে গেল। তার রাগ লাগছে। সে রাগী কণ্ঠে বলল, বাড়িতে কবে যাব? সমস্যা না, এমনিতেই ভালো লাগছে না। বাড়ি যাবেন কবে? আমি কারোর সাথে ঘুরতে চাই না। ঘোরার হলে একা ঘুরবেন, না হলে বাড়ি নিয়ে যাবেন। আমি আর থাকবো না এখানে। হঠাৎ করে আহিয়ার রেগে যাওয়ার কারণ খুঁজে পেল না আরজান। সে কি এমন বলল যে আহিয়ারা রেগে গেল? আরজান এগিয়ে এলো আহিয়ার কাছে। তাকে শান্ত করতে বলল, কি হচ্ছে তোমার? আমি তো রেগে যাওয়ার কিছুই বলিনি, তুমি রাগ করছো কেন? আহিয়া এবার রাগে চিৎকার করে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি থাকতে চাই না এখানে, ভালো লাগছে না আমার। নিয়ে চলুন আমায়। কেমন দম বন্ধ হয়ে আসছে আমার এখানে। আরজান হতবুদ্ধি হয়ে গেল। এমন করার কারণ কি? সে তো কিছুই বুঝতে পারছে না। সে আহিয়ার কাছে এগিয়ে এলো। তাকে বোঝাতে বলল, আচ্ছা, কান্না করো না, তুমি যা বলে তাই হবে। আমরা সকালে চলে যাব, এখন একটু শান্ত হও। আহিয়া শান্ত হলো ঠিকই, কিন্তু আরজানকে ছাড়লো না, বরং আরজানকে জড়িয়ে ধরলো শক্ত করে। আরজান বুঝলো আহিয়া একটু আপসেট, তাই সে এমন করেছে। আরজান আহিয়ার স্পর্শে কেমন বেসামাল হয়ে যাচ্ছে। সে কি করবে? আহিয়াকে ছাড়ানোর চেষ্টা করলো আরজান। তাকে বোঝানোর জন্য বলল, ছাড়ো আমাকে, তোমার চাওয়াতেই সব হবে, এখন রেস্ট নাও। আহিয়া ছাড়লো তো নাই, বরং আরও কাছে চলে আসলো, যেন বিড়াল ছানা ভিজে গিয়ে উষ্ণতা খুঁজছে। গুটি গুটি মেরে আরজানের ভেতরে চলে যেতে চাচ্ছে। আরজান পড়ল বিপাকে। আর কিছুক্ষণ এভাবে থাকলে সে তার কন্ট্রোল হারাবে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে কি করবে এবার? আহিয়া তার বুকে মুখ ঘষছে। আরজানের সারা শরীরে লোম দাঁড়িয়ে গেল।
হাত কাঁপতে শুরু করলো, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আহিয়া আরজানের হাত তার কোমরে রাখলো। আরজান যেন এবার পুরোই উন্মাদ হয়ে যেতে লাগলো। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তার হাত আস্তে আস্তে আহিয়ার কোমরের চারপাশে বিচরণ করতে লাগলো। আহিয়া আরজানকে জড়িয়ে ধরে বসে রইল। তার এখন একটু শান্তি লাগছে। এত সময়ের অস্থিরতা একটু হলেও কমেছে। মাত্রই চোখ বন্ধ করলো আহিয়া। হঠাৎ শরীরের পুরুষের হাতে স্পর্শে কেঁপে উঠল তার। তার তো মনেই ছিল না সে আরজানের সাথে লেপ্টে আছে। আরজানের হাত তার শরীরের ভেতরে প্রবেশ করেছে। তার শরীর থরথর করে কেঁপে উঠল। পুরুষের হাতের ছোঁয়ায় সে নাজেহাল হয়ে পড়েছে। আরজান এক ঝটকায় আহিয়াকে নিচে ফেলে দিল। আহিয়ার জামা ওপরে তুলে তাতে মুখ ডুবিয়ে দিল। আহিয়া বেচারি ভয়ে শেষ। সে যে আরজানের কাছে এসে বড় ভুল করে ফেলেছে সেটা সে বুঝতে পারছে। ছেলেদের শরীরের কাছে এভাবে ঘেঁষলে সে কন্ট্রোল হারাবে, এটাই স্বাভাবিক। সে বারবার একই ভুল করেছে। এবার কি আরজানকে থামাতে পারবে? আরজানের হাত তার সারা শরীরে বিচরণ করছে। সে চেয়ে থামাতে পারছে না। আরজান এখন তো পুরো নেশাগ্রস্ত মানব হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা হারিয়েছে সে। আরজান ছোট ছোট চুমু দিতে দিতে আহিয়ার ঠোঁটের কাছে এগিয়ে এলো। তাকিয়ে দেখলো আহিয়ার ঠোঁট দুটো তীর করে কাঁপছে। সে এক নেশায় ডুবে গেল। নিজের ঠোঁটের ভেতরে আহিয়ার ঠোঁট নিয়ে নিল। আহিয়ার শরীর নিস্তেজ হয়ে গেল একেবারে। সে আরজানের আয়ত্তে চলে গেল পুরোপুরি। আরজান আহিয়ার জামাতে হাত বাড়ালো, পেছনের হোকগুলো খুলতে শুরু করলো। আহিয়া হাত বাড়ালো আরজানকে থামাতে, কিন্তু সে কিছুতেই থামাতে পারছে না। আরজান আহিয়ার নেশায় মত্ত হয়ে গেছে। এক টানে আহিয়ার জামা খুলে ফেলল সে। আহিয়া এবার লজ্জায় মুখ লোকালো আরজানের বুকে। আরজান আস্তে আস্তে আহিয়ার পুরো শরীরটাকেই নিজের আয়ত্তে নিয়ে নিল। ভালোবাসে ভরিয়ে দিতে লাগলো তাকে। আরজান নেশাক্ত চোখে তাকিয়ে বলল, জান, একটু আদর করলে কি তুমি খুব বেশি রাগ করবে? খুব বেশি ব্যথা দেবো না, প্রমিস। একটু আদর করি, রাগ করো না প্লিজ। আহিয়া আর নড়াচড়া করল না। সে জানে তার এখান থেকে ছুটার কোনো পথ নেই। সে চুপ করে থাকলো। আরজান আবার আহিয়ার ঠোঁটে মত্ত হয়ে গেল। ঠোঁটের অমৃত সুধা পান করতে লাগলো সে। কি আছে এই ঠোঁটে? তাকে একদম নেশায় ডুবিয়ে দিচ্ছে। তার ঠোঁট আহিয়ার সারা শরীরে স্পর্শ করছে। আহিয়া নিজে এবার উন্মাদ হয়ে উঠল। আরজানকে আরও কাছ থেকে পেতে চাচ্ছে সে। লজ্জায় এদিকে মরি মরি অবস্থা, তবুও সে কিছুই বলতে পারছে না। আরজান আস্তে আস্তে দুজনের শরীরে একসাথে মিশিয়ে নিল। আহিয়া ব্যথা পেলেও কোনো শব্দ করল না মুখ দিয়ে। এমনিতেই সে লজ্জায় মরে যাচ্ছে, তার উপর এইসব শব্দ আরও লজ্জায় পড়তে হবে তাকে। তাই সে দাঁতে দাঁত চেপে ধরলো যাতে কোনো শব্দ বের না হয় মুখ দিয়ে। দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দই হলো না ঘরে। সময় সময়ের মতো কাটতে লাগলো। ঘড়ির কাঁটাতে রাত 3টে বাজে। দুজনেই বড্ড ক্লান্ত। বারবার কাছে আসাতে দুজনেই বড্ড হাঁপিয়ে গেছে। আহিয়ার শরীর ব্যথায় নড়াতে পারছে না। কাল যখন ড্রিঙ্কস করে কাছে এসেছিল তখন আরজান তাকে শান্ত করতে একেবারে কাছে এসেছিল, তাই সে ব্যথা অনুভব করতে পারে নাই। কিন্তু আজ বারবার কাছে আসাতে সে ব্যথায় দাঁড়াতে পারছে না। সারা শরীর চাদর দিয়ে ঢেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আহিয়া, কিন্তু পারল না। ব্যথায় কেঁদে দিবে এখনই। আরজান সবটাই লক্ষ্য করলো। সে আহিয়ার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল। আহিয়া চমকে উঠলেও কিছু বলল না। তার ফ্রেশ হতে হবে। আরজান তাকে নিয়ে বাথরুমে গেল। বলল, গোসল করে ডাক দিও, আমাকে নিয়ে যাব। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। সে কথা বলতে ভীষণ লজ্জা পাচ্ছে। আরজানের দিকে তাকাবে কিভাবে সে? ওই চোখের দিকে তাকাতেই তার এমনিতেই শরীর কেঁপে ওঠে। এখন তো লজ্জায় মরে যাবে সে। আরজান চলে যেতে নিলে আহিয়া তড়িঘড়ি করে বলল, আমি তো জামা আনিনি, কি পরবো? আরজান খেয়াল করলো বাথরুমে চেঞ্জ করার কিছুই নাই। সে বলল, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। আরজান গিয়ে একটা সুতির শাড়ি নিয়ে এলো। সাথে যাবতীয় যা কিছু লাগে আহিয়ার হাতে দিতেই সে লজ্জায় কুঁচকে গেল।
ব্লাউজ পেটিকোটের সাথে যখন ভেতরে অন্তবাস দেখলো তখন সে লজ্জায় হাঁসফাঁস করে উঠল। আরজান বুঝতে পেরে বলল, তুমি গোসল করো, আমি বাইরেই আছি। আরজান সরে গেল দরজার সামনে থেকে। আরজান তার জীবনের অন্য রকম প্রশান্তি অনুভব করছে। তাকে নিজেকে কেমন পূর্ণ পূর্ণ মনে হচ্ছে। আহিয়া নিজে থেকে কাছে টেনে নিয়েছে তাকে। পৃথিবীর সব সুখ যেন তার হাতের মুঠোয়। খুব শান্তি লাগছে তার। সে তো আহিয়াকে এভাবে আদরে আদরে ভরিয়ে দিতে চেয়েছিল। আজ তার মনের সকল আশা পূরণ হয়ে গেল। মুখে তার প্রাপ্তির হাসি লেপ্টে আছে। সে মনে মনে বলল, নিয়তি যতই তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে চাক, আমি কখনো তোমার পিছু ছাড়বো না। ভাগ্য দিয়ে তোমাকে না পেলেও ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে রাখবো সারা জীবন। যে ভালোবাসায় কোনো খাত থাকবে না, তেমন ভালো আমি তোমাকে বাসবো, যেখান থেকে চাইলে দূরে সরে যেতে পারবে না। কারণ আমার অস্তিত্বে তুমি মিশে আছো। তুমি না থাকলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে জান। আহিয়া কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হলো বাথরুম থেকে। বাথরুম থেকে তো শাড়ি পরা যায় না, ভিজে যাবে। তাই সে অমনি চলে এসেছে বাহিরে। তার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও কোনো রকম হেঁটে আসছে সে। এদিক ওদিক তাকিয়ে দেখলো আরজান কোথাও নেই, ব্যালকনিতে হবে হয়তো। এই সুযোগে সে শাড়িটা পরে ফেলতে চাইলো। আরজানের সামনে তার অস্বস্তি হবে, তাই সে শাড়ি ঠিক করে পরতে লাগলো। আরজান অনেকক্ষণ অপেক্ষা করেও যখন আহিয়ার শব্দ শুনল না, তখন সে ঘরের দিকে পা বাড়াতে লাগলো। হঠাৎ তার পা থমকে গেল আহিয়াকে এই অবস্থায় দেখে। তার পা আর এক পাও এগোলো না, স্থির হয়ে গেল আহিয়ার শরীরের ভাঁজে ভাঁজে। সে স্পষ্ট দেখতে পারছে তার দেয়া প্রতিটি স্পর্শ আহিয়ার শরীরে ফুটে উঠেছে। গলার নিচ থেকে দেখা যাচ্ছে তার ভালোবাসার বাইটগুলো কেমন কালচে হয়ে আছে। ফর্সার শরীরে এই দাগগুলো যেন নজর কাড়া সুন্দর মনে হচ্ছে আরজানের কাছে। দাগ কারো শরীরে এত সুন্দর লাগে, আহিয়াকে না দেখলে সে বুঝতেই পারতো না। তার ভাবনার মাঝেই আহিয়ার শাড়ি পরা শেষ হয়ে গেল। সে আর আহিয়াকে লজ্জায় ফেলতে চায় না, তাই ঘরে প্রবেশ না করে বালকনিতে দাঁড়িয়ে রইল। আহিয়া বুঝতেও পারল না যে কেউ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল এতক্ষণ। সে শাড়ি পরে চুল শুকাতে লাগলো। অনেক বড় চুল হওয়ায় সে বেশ হিমশিম খাচ্ছে। সে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকায় না, সে সব সময় প্রাকৃতিকভাবেই চুল শোকায়। কিন্তু এত রাতে চুল ভিজে থাকলে তার শরীর খারাপ হতে পারে, সেই ভয়ে সে হেয়ার ড্রায়ার দিয়েই শুকাতে লাগলো। আরজান দেখলো আহিয়া পারছে না একা একা, তাই সে এগিয়ে এলো আহিয়ার কাছে। হাত থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে নিজেই চুল শুকাতে লাগলো। আহিয়াও কিছু বলল না, সে তো পারছেই না একা একা। আরজান বলল, কিছু কি খাবে? আহিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। সে কিভাবে বলবে তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এই সময় এই কথা বলা তার পক্ষে সম্ভব হবে না। লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল সে। আরজান বুঝতে পারল তার ক্ষুধা লেগেছে, বলতে পারছে না। আরজান তাই বলল, কি খাবে বলো, অর্ডার করে দিই। আহিয়া বলল, আমি কিছু খাবো না, ক্ষুধা নেই আমার। আমার ক্ষুধা আছে, আমি খাবো। আহিয়া কি বলবে বুঝতে পারছে না। আরজান বলল, আচ্ছা, আমি অর্ডার করে দিচ্ছি, তুমি পার্সেলটা নিয়ে নিও, আমি ফ্রেশ হয়ে আসি। আরজান ফোনে কিছু একটা অর্ডার করে বাথরুমে চলে গেল। আহিয়া যেন লজ্জায় মরি মরি। এত রাতে খাবার অর্ডার করেছে, স্টাফ কি ভাববে। ছি ছি, এমন পরিস্থিতিতে তাকে পড়তে হলো। এখন কিভাবে সে পার্সেল রিসিভ করবে? এই লোকের তো লজ্জা নেই, তাকেও তো পুরো নির্লজ্জ বানিয়ে ছাড়ছে। তার ভাবনার মাঝেই দরজার নক করার শব্দ হলো। সে দরজা খুলে কোনো রকমে পার্সেলটা হাতে নিয়ে ঠাস করে দরজা আটকে দিল। বেচারা ওয়েটার বেকুব বনে গেল। এই জীবনেই তার সাথে এমন হয়েছে কি না তার মনে পড়ছে না। ভদ্রতার খাতিরে একটা থ্যাঙ্কস তো বলতে পারতো। রাত 4টের সময় ঘুম কামাই করে তাকে এটা বানিয়ে দিতে হলো। সামান্য একটা ধন্যবাদ তো তার পাওনা।
আহিয়ার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। সে আর অপেক্ষা করতে পারছে না। আরজান কখন বের হবে সেটাই ভাবছে। লজ্জা শরমের মাথা খেয়ে সে খেতে শুরু করলো। তার খাওয়ার মাঝে আরজান বেরিয়ে আসলো। দেখলো আহিয়া অনেক তাড়াতাড়ি খাচ্ছে। তার যে ভীষণ ক্ষুধা পেয়েছে, খাওয়ার স্টাইল দেখেই বুঝতে পারছে আরজান। আরজান জানে আহিয়া মুখে না বললেও তার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তাই সে অনেক খাবার অর্ডার করেছে। বেচারি খেতে খেতে অনেক খাবার খেয়ে ফেললো। হঠাৎ তার আরজানের কথা মনে হলো। সে খাওয়া থামিয়ে তাকালো বাথরুমের দরজার দিকে। দেখলো সে দরজায় হেলান দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আহিয়া ভীষণ লজ্জা পেল। এত খাবার কিভাবে খেলো সে? আরজানের কথা তো তার মনেই ছিল না। এইটুকু খাবারে কি আরজানের হবে? সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে আরজান এগিয়ে এলো, বলল, কি হলো, না কি উঠছো কেন? আহিয়া বলল, আমি তো প্রায় সবই খেয়ে ফেলেছি, আপনি কি খাবেন? তুমি খেয়ে যতটুকু রাখবে তাতে আমার হয়ে যাবে। আহিয়া আর কি বলবে, বলল, আপনি খান, আমি ঘুমাবো। কারো খাওয়ার সময় তার পাশে বসে থাকা ভদ্রতা। আহিয়ার গেল না, আরজানের কাছে বসে রইল। আরজান খাচ্ছে আর আর চোখে আহিয়াকে দেখছে। মেয়েটা কেমন লজ্জায় হাঁসফাঁস করছে, যেন পালাতে পারলেই বাঁচে। কিন্তু সে তো তাকে পালাতে দিবে না, পারলে আরও কাছে আটকে রাখবে, যাকে বলে অদৃশ্য মায়াজাল। সে এই জাল না দেখতে পাবে আর না এই জাল থেকে বের হতে পারবে। খাওয়া শেষ করে দুজনেই শুয়ে পড়ল। আহিয়া অন্যদিকে কাত হয়ে শুয়ে পড়েছে আর আরজান টান হয়ে শুয়ে বুকে হাত দিয়ে রাখলো। আহিয়াকে কাছে টানলো না, জানে এমনিতেই অনেক বেশি হয়ে গিয়েছে আজ, এর বেশি আর দরকার নাই। ওর মতো ও থাকুক। দুজনেই চোখ বন্ধ করলো। সকাল 8:30 বাজে। অনু কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সুন্দর একটা ড্রেস পরেছে সে। এটা সে তার বার্থডেতে তার মা গিফট করেছে তাকে। তার ভীষণ পছন্দ এটা। সাদা কালারের এই ড্রেসটা তার ফর্সা গোলুমোলু শরীরে একদম পারফেক্ট লাগছে। তার মায়ের সব কিছুই তার কাছে পারফেক্ট মনে হয়। তার মা খুবই বিচক্ষণ মহিলা। তার চোখে খুবই নিখুঁত জিনিসও ধরা পড়ে। কাকে কোন সাজে কেমন লাগছে, কোন ড্রেস কাকে মানাবে, সব যেন সে চোখ বন্ধ করেই বলে দিতে পারে। তার মা ড্রেসটা তাকে দিয়ে বলেছিল, এটা পরলে তোমাকে একদম পরীর মতো লাগবে, আমার গোলুমুলু পরি। অনু হেসে ফেলল। পরি আবার গোলুমোলু হয় নাকি? পরি হবে স্লিম ফিট। তার মতো এমন কেউ কিভাবে পরীর মতো হবে? বাবা মায়ের চোখে সব মেয়েরাই পরীর মতোই হয়। সে ভাবলো এত সুন্দর ড্রেসের সাথে হালকা একটু সাজলে তাকে অনেক সুন্দর লাগবে। তাই সে ঝটপট একটু সেজে নিল। আয়নায় নিজেকে দেখে একটু ফ্লাইং কিস ছুড়ে দিল। তাকে যা লাগছে না, একদম ফাটাফাটি। আজ সবাই ওর দিকেই তাকিয়ে থাকবে। ইস, ভাবতেই কেমন লজ্জা লাগছে তার। ব্যাটা কাঁধে নিয়ে ঘর থেকে বের হতে লাগলো সে। অভ্র ও অফিসের জন্য বের হচ্ছে। দুজনের ধাক্কা লেগে গেল। অভ্র তাকালো অনুর দিকে। তার বুকে যেন একটা ধাক্কা লাগলো। সাত সকালে এমন ধাক্কা সে সইতে পারল না। বুকের মধ্যে কেমন ধুকধুক করতে লাগলো। এই মেয়েটাকে কি হার্ট অ্যাটাক করাতে চায় নাকি? এমন সেজে গুজে কেন কলেজ যাচ্ছে সে? সে কি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে নাকি? তাকে যে কাল এতগুলো বোরখা কিনে দিল, সে তা না পরে এমন রং সেজে বাইরে যাচ্ছে ভাবতেই অভ্রর মাথা গরম হয়ে গেল। সে ধমক দিয়ে বলল, সাত সকালে এমন সংসারে কই যাচ্ছিস? অভ্র তাকে সং বলে অপমান করল। সে তো সং সাজেনি। সুন্দর পরিপাটি করে সে সেজেছে এবং তাকে যথেষ্ট মার্জিত এবং ভদ্র সুন্দর লাগছে। এই লোক তাকে অপমান করার একটা কারণও ছাড়ে না। সে বলল, সংকোচে সেজেছি, যথেষ্ট সুন্দর লাগছে আমাকে, তাই একদম যাতা বলবেন না আমাকে। ও হ্যাঁ হ্যাঁ, তাই শোনা, তোমাকে তো একদম পরীর মতো লাগছে। আসো, পরীকে তো কোনোদিন ছুঁতে পারবো না, তোমাকে একটু ছুঁয়ে দেখি। অনু এক লাফে সরে দাঁড়ালো, রেগে বলল,
মাথা টাথা গেছেন নাকি? সকাল সকাল খেয়ে বের হয়েছেন, কিসব আবুল তাবুল বলছেন? কোথায় আবল তাবল বলছি? সামনে পরীকে দেখে একটু ছুঁতে চেয়েছে, এতে দোষের কি আছে? অনু রাগী দৃষ্টিতে তাকালো অভ্রর দিকে। অভ্র সেদিকে কোনো পাত্তা দিল না, ধমক দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করবি, তা না হলে থাপড়িয়ে মুখের নকশা বদলে দেব। ড্রেস কেন চেঞ্জ করব? এটা আমার অনেক পছন্দের ড্রেস, এটা চেঞ্জ করতে পারবো না। তোকে বোরকা কিনে দিয়েছি কি ড্রেস পরে যাওয়ার জন্য? অনু বলল, ওসব বোরকা টোরকা আমি পরতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাব, তাও আবার এই গরমে। অসম্ভব, আমার দ্বারা হবে না। অভ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা বলবি না একদম, যা বলছি তাই কর। আমি অপেক্ষা করছি, ড্রপ করে দেব। অনু মুখ ভেঙচি কেটে বলল, অসম্ভব, আমি পারবো না। অনেক সুন্দর করে সেজেছি, আজ সবাই আমাকে দেখে ফিদা হয়ে যাবে। অনু বেশি কথা বলতে বলতে কি বলে ফেলল নিজেই জানে না। অভ্রের রাগটা যেন এবার আকাশ ছুলো। সে বোরখা কিনেছে যাতে কেউ সৌন্দর্যে দেখতে না পারে। এদিকে এই মেয়ে সবাইকে দেখানোর জন্য সেজে গুজে বাইরে যাচ্ছে। কবে মাথায় একটু ঘিলু হবে আল্লাহ মালুম। অভ্র রাগটাকে সংযত করে বলল, বেশি সময় নাই আমার হাতে, অফিসে একটা মিটিংয়ে জয়েন করতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। অনু জেদ করে পড়ে রইল। সে কিছুতেই এই ড্রেস পাল্টাবে না। তার এত পছন্দের ড্রেস সে কাউকেই দেখাতে পারল না। কিন্তু কথায় আছে, রাগ জেদ মানুষকে ধ্বংস করে দেয়। অনু নিজে ধ্বংসের কারোর আভাস পেল না। বিনা বজ্রপাতেই যে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা তার ধারণার বাইরে। অনুকে নড়তে না দেখে সে অনুর হাত ধরে তার ঘরে প্রবেশ করে দরজা আটকে দিল। অনুর তাতেও কোনো হেলদোল হলো না। সে জানে অভ্র তাকে ভয় দেখাতে দরজা আটকেছে, তাই সেও ভয় না পেয়ে দাঁড়িয়ে রইল। অভ্র অনুকে পর্যবেক্ষণ করছিল। এই মেয়ে এত জেদ করছে কেন? সে তো তার সামনে ভয়ে বিড়াল হয়ে থাকে, তাহলে আজ কেন এমন করছে? তাহলে কি সত্যি সে কারোর সাথে দেখা করতে যাচ্ছে তাই এত ডেসপারেট হয়ে গেছে? মাথার মধ্যে রক্ত বিড়বিড়িয়ে উঠল। ধমক দিয়ে বলল, আমাকে খারাপ হতে বাধ্য করবি না অনু, যা বলছি তাড়াতাড়ি কর। অনুও তেরাভাবে বলল, আমিও তো বলছি আমি খুলবো না ড্রেস, এটাই পরে যাব। ব্যাস হয়ে গেল বিনা মেঘেই বজ্রপাত। অভ্র চোখ দিয়ে যেন অগ্নিশিখা বের হতে লাগলো। এই মেয়ের এত সাহস, তার মুখে মুখে কথা বলে। তাকে উচিত শিক্ষা না দিলেই নয়। সে এগিয়ে এলো অনুর দিকে, হিংস্র চাহনি দিল অনুর পানে। অনু সেদিকে পাত্তা না দিয়ে অন্যদিকে তাকালো। অনু এবার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে অনুর সাজ নষ্ট করতে চাইল। অনুর হাত ধরে তার কাছে নিয়ে আসলো। অনু প্রথমে ভয় পেলেও কিছু বলল না। সে জানে অভ্র একটু রাগ দেখিয়ে ছেড়ে দিবে তাকে। অভ্র অনুর চোখের দিকে তাকিয়ে দেখলো সে কাজল দিয়েছে চোখে। সে পকেট থেকে রুমাল বের করে সেটা মুছতে শুরু করলো। অনু এবার চমকে উঠল। আরে, এত সত্যি তার সাজ নষ্ট করতে চাচ্ছে? সে এবার হাত উঁচিয়ে বাধা দিতে চাইল। অভ্র এক হাত দিয়ে অনুর 2 হাত ধরে রাখলো। অনু মোচড়ামুচড়ি করেও ছুটতে পারল না। অভ্র আস্তে আস্তে ঘষে কাজল তুলতে লাগলো। অনু রেগে বলল, ভাইয়া ছাড়ুন বলছি, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু মাকে বলে দিব। কি বলবি? আপনি জোর করছেন আমাকে। কিসের জন্য জোর করছি? অনু কিছু বলল না। সে কি বলবে? কাজল মুছে দিচ্ছে এটা মাকে কিভাবে বলবে? সে তবুও বলল, ছাড়ুন, কিন্তু ভালো হচ্ছে না। অভ্র কিছু না বলে লিপস্টিক মুছতে হাত বাড়ালো। অনু এবার শেষ। এই লিপস্টিক তো ঘষতেও উঠবে না, রিমুভার দিয়ে তুলতে হবে। ঘষলে তো তার ঠোঁট ছিলে যাবে। সে কি করবে এবার? সে তাড়াতাড়ি করে বলল, খবরদার আমার লিপস্টিক তুলবেন না। অনেক খুঁজে এই কালারটা খুঁজে বের করেছি, একদম নষ্ট করতে আসবেন না।
রাগের মাঝে ঘি ঢালার কাজ করে এই মেয়ে। নরম মেজাজ বিগড়াতে একটুও সময় লাগে না ওর। সে রুমাল দিয়ে ঠোঁট স্পর্শ করলো, তার হাত একটু কেঁপে উঠল। আস্তে আস্তে ঘষতে লাগলো, একটু উঠছে না দেখে একটু জোরে ঘষা দিল। অনু আহ করে উঠল। অভ্র ভালো করে তাকালো ঠোঁটের দিকে। হালকা গোলাপি ঠোঁটে যেন গোলাপি লিপস্টিক অনুরূপ সুন্দর লাগছে। সে কয়েকটা ঢোক গিলল, তার কেমন যেন নেশা লেগে যাচ্ছে। এমন কেন হচ্ছে? সে তো অনেক মেয়ের সাথে ফ্লার্ট করে, কই তাদের কাছে আসলে তো তার এমন লাগে না। সে তো আজ পর্যন্ত কাউকে ছুঁয়েও দেখেনি, তবে আজ কেন ছুঁতে মন চাচ্ছে তার? সে অনুকে ফিসফিসিয়ে বলল। ঠোঁটে কি দিয়েছিস? উঠছে না কেন? অনু যেন মজা পেল, দেখ এবার কেমন লাগে। সে চাইলে এটা তুলতে পারবে না। অনুর ভাবতেই খুশি লাগছে কেমন। সে নিশ্চয়ই এবার হাল ছেড়ে দিবে। আহা, কি আনন্দ হচ্ছে তার বলার বাহিরে। সে মুখটা ইনোসেন্ট করে বলল, আপনি তুলতে পারছেন না সেটা আপনার ব্যর্থতা। ছেড়ে দিন, আমি চলে যাই। অভ্র ছাড়ল না, বরং গভীরভাবে ঠোঁটের দিকে তাকিয়ে রইল। অনু অভ্রের দিকে তাকিয়ে দেখলো সে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তার এবার কেমন যেন লাগলো এই চাহনি। সে সরে আসতে চাইলো অভ্রর কাছ থেকে। অভ্র ছাড়ল না তাকে, বরং আরও একটু কাছে নিল। অনুর এবার বেশ ভয় হচ্ছে। যতই হোক ছেলে মানুষ তো, এদের আশেপাশে থাকা নিরাপদ নয়। যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। অভ্র কেমন নেশার মাঝেই আস্তে আস্তে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। অনু এবার ভয় পেল অভ্র যে কি করতে চাচ্ছে সে বুঝতে পেরে গেল মুহূর্তেই। সে সাথে সাথে তার মাথা পেছনে নিয়ে গেল, এতেও কোনো লাভ হলো না। অভ্র অনুর চুলের মাঝে হাত দিয়ে তাকে একটু কাছে টেনে নিল। নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আর একবার ট্রাই করি, এবার না উঠলে ছেড়ে দেব, প্রমিস। অনুকে আর কিছু বলতে না দিয়ে চম্বুকের ন্যায় তার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। অনু এবার জ্ঞান শূন্য হয়ে গেল। এটা কি করলো অভ্র? সে তো আর তার ভাই হয়, তাহলে তার সাথে এমনটা কিভাবে করতে পারলো? অভ্র নেশাগ্রস্তের মতো অনুর ঠোঁট চুষতে লাগলো। মনে হচ্ছে যেন অনেক দিনের না পাওয়া কিছু নিজের করে পেয়েছে। আস্তে আস্তে ঠোঁটে কামড় দিতে লাগলো। অনুর ছটফট করেও কোনো লাভ হলো না। অভ্র তাকে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরে রেখেছে। অনু একটুও নড়তে পারছে না, তার ভীষণ কান্না পাচ্ছে। চোখ দিয়ে পানি পড়তে লাগলো তার। শেষ পর্যন্ত অভ্র কিনা তার সাথে এমন বাজে কাজ করলো সে আর ভাবতে পারছে না। মিনিট 10 পরে অভ্র তাকে ছেড়ে দিল। ঠোঁটে এখন আর কোনো লিপস্টিক দেখা যাচ্ছে না, সবটাই অভ্রের পেটে। অভ্র একটা বাঁকা হাসি দিল। তার সাথে চ্যালেঞ্জ করে কেউ কখনো জিততে পারেনি। আর এই পুচকে মেয়ে লাগতে আসে তার কাছে। অভ্র তাকালো অনুর দিকে। মেয়েটার নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। অভ্রর এবার হুঁশ আসলো। সে এটা কি করলো? শিট শিট, সে তো অনেক ধৈর্যশীল মানুষ, তাহলে আজ তার কি হলো? সে অধৈর্য হয়ে এমন কাজ করে ফেললো। সে অনুকে বোঝানোর জন্য বলল, অনু প্লিজ, সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। প্লিজ ক্ষমা করে দে, আমি সত্যি এমনটা করতে চাইনি, সত্যি সরি, আর এমন হবে না, প্লিজ। অনু কিছু না বলে ধাক্কাতে ধাক্কাতে অভ্রকে ঘর থেকে বের করে দিতে লাগলো। অভ্র নানা রকমভাবে বুঝাতে চাইলো, কিন্তু অনু কোনো কথা শুনতে নারাজ। অভ্র এবার রেগে দিল এক ধমক। কি হয়েছে? এত রিকোয়েস্ট করার কি আছে? একটা কিসই তো করেছি, এতে এত রাগ দেখানোর কি আছে? অন্য কেউ তো করেনি, আমি তো। অনু হতভম্ব বাকরুদ্ধ। কি বলে এই ছেলে, কি করে বলে? একটা কিস করলে কি হয়? সেই তো করেছে, সেই তো মানে কি? সে কেন কিস করবে তাকে? অন্য কেউ আর তার মধ্যে পার্থক্য কি? সবাই তো পরপুরুষ। তাহলে অনুর মাথা হ্যাং হয়ে আসছে। অভ্রর কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনু রাগে চিৎকার করে বলল, অন্য কেউ আর আপনার মধ্যে পার্থক্য কি? সবাই তো পুরুষ, সবাই তো চাহিদা মেটানোর জন্য মেয়েদের কাছে আসে, তাহলে সবাই যা আপনিও তাই।
কথাটা বলার সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় পড়ল অনুর গালে। নে, হতভম্ব নিজে অন্যায় করে নিজেই আবার তাকে মারছে। অভ্র রাগে হিসিয়ে বলল, সব পুরুষ আর আমি এক নয়, বুঝলি? সবার সাথে আমাকে একদম মিলাতে আসবি না। কি পার্থক্য আপনার? আপনিও তো ওদের মতোই। অভ্র অনুর গাল চেপে ধরল। অভ্রর মুখের কাছে মুখ এনে বলল, পার্থক্য এটাই, ওরা কেউ তোকে ভালোবাসে না, কিন্তু এই অভ্র বাসে, অনেক বেশি ভালোবাসে। সে ছোটবেলা থেকে ভালোবাসে। খবরদার, ভালোবাসার প্রমাণ চেতে আসবি না। ভালোবাসার কোনো প্রমাণ হয় না, ভালোবাসা শুধু ভালোবাসায় হয়, যেটা আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবি। কোনো প্রমাণ দিতে পারবো না। ভালোবাসি এতটুকুই, ভালোবাসার অধিকারে ছুঁয়েছি তোকে, ভবিষ্যতে আরও গভীরভাবে ছোঁব। একদম নেকা কান্না করবি না, খবরদার। আমারও হওয়ার জন্য তৈরি হওয়া, আর বেশি সময় পাবি না তুই। অবাধ্য হওয়ার শাস্তি তোকে পেতে হবে। বি রেডি মাই পরিজান। অভ্র ঘর থেকে বের হয়ে গেল। অনু যেন এক এক করে 7 আসমান থেকে পড়ল। আর্জনের আজকের দিনটা এমন কেন? কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে সে? আল্লাহই ভালো জানে। এত বিপদ একসাথে আসে কেন? অভ্র তাকে ভালোবাসে এটা তাকে বিশ্বাস করতে হবে? অসম্ভব। প্রতিদিন কয়টা করে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে আল্লাহই মালুম জানে। এখন অন্যায় করে ভালোবাসার অজুহাত দিয়ে কেটে পড়ল। কি চালাক রে বাবা। অনু তাকালো আয়নার দিকে, তার ঠোঁটে দফা রফা করে দিছে। জীবনের প্রথম কিস কিনা জমের সাথে, এটা কিছুতেই মানা যায় না। যদি জানতো এমন হবে তাহলে আগেই কারোর সাথে একটা কিস করত, তাও ফার্স্ট কিস মনে রাখার মতো হতো। কিন্তু জমের সাথে জাস্ট ফার্স্ট কিস হয়ে গেল ভাবতেই তার কান্না পাচ্ছে। এমনটা না হলেও পারতো, সে আর অভ্রের বাচ্চার সামনেই আসবে না, আর তো কিছুতেই কলেজ যাবে না। তার ঠোঁটের যে অবস্থা, পাকনা বান্ধবীগুলো দেখলে বুঝে যাবে ঠোঁটের ওপর দিয়ে টররেন্টো বয়ে গেছে। সবগুলোই তো একেবারে কিসখোর, যে সে একমাত্র সাদাসিধে ছিল। আজ থেকে সেও তাদের দলে চলে গেল, ভাবতেই তার কান্না পাচ্ছে। রাতে দেরিতে ঘুমানোর জন্য ঘুম ভাঙলো অনেক দেরিতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজে। আহিয়া উঠে বসলো। মাথাটা অনেক ব্যথা করছে। এত ঘুমালে তাও মাথা ব্যথা করছে। এদিকে দুপুর হয়ে গেছে প্রায়। এখন তো উঠতেই হবে, তাছাড়া খাবার খাওয়া দরকার। ক্ষুধা লেগেছে তার। আরজান উপর হয়ে ঘুমাচ্ছে, তার পিঠে নখের আঁচড় দেখা যাচ্ছে। আহিয়া জানে এগুলো তার দেয়া। তার লজ্জা লাগছে। সে অন্যদিকে তাকিয়ে রইল। ধীর পায়ে উঠে দাঁড়ালো। মনে হচ্ছে তার শরীরে একটুও শক্তি অবশিষ্ট নেই। সে মনে হয় হাঁটতে গেলেই পড়ে যাবে। বিছানার দিকে আবার তাকালো। আরজান ঘুমাচ্ছে বিভোর হয়ে। তাকে ডাকলে মনে হয় না উঠবে। সে উপায় না পেয়ে কল করে খাবার দিতে বলল। 20 মিনিটের মধ্যে রুমে খাবার দিতে এলো। সে দরজা খুলে দাঁড়ালো। ওয়েটার বলল, ম্যাম, আপনার খাবার। আহিয়া মুচকি হেসে বলল, ধন্যবাদ। ওয়েটার চলে গেল। যেতে যেতে ভাবলো রাতে ধন্যবাদ না দেওয়াতে কত কিছুই ভাবলো সে। এখন ধন্যবাদ দিয়েছে, তার ভালো লাগছে এবার। আহিয়া খাবার রুমে এনে খেতে শুরু করলো। খেতে খেতে বারবার আরজানের দিকে তাকাচ্ছে। এখনো উঠছে না কেন? তাদের তো ফিরে যাওয়ার কথা ছিল। আরজানকে দেখে মনে হচ্ছে না সে আজ যাবে। আহিয়া ডাকতে গিয়েও ডাকলো না। ঘুমাচ্ছে, ঘুমাক। সে ব্যালকনিতে চলে গেল প্রাকৃতিক দৃশ্য দেখতে। ব্যালকনিতে থেকে নিচে তাকাতেই দেখতে পেল একটা কাপলকে। মেয়েটা সেন্টার ফুট ফুলাচ্ছে, ছেলেটা সেটা ধরার চেষ্টা করছে। আহিয়া হেসে ফেলল। মনে পড়ে গেল তার স্কুল লাইফের দিনগুলো, অতীত। আহিয়া আর রুহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রাইভেট পড়ে। আহিয়ার হঠাৎ কেমন বোরিং লাগতে শুরু করলো। সে রুহিকে বলল, রুহি কেমন যেন পানসে লাগছে সবকিছু। কি করা যায় বলতো? রুহি বিরক্ত চোখে তাকিয়ে বলল, তোর কবে ভালো লাগে বলতো? সব সময় তো কিছু না কিছু হয়েই থাকে। ধুর, তুই বুঝতে পারছিস না, আমার কিছু একটা করতে মন যাচ্ছে। কি করতে মন চাচ্ছে? এই খবরদার কোনো আকাম করার চিন্তা করবি না কিন্তু।
ধুর ছিমড়ি, আমি খুব ভদ্র মেয়ে, এসব আকাম কুকাম আমি করি না, এগুলো তো তোর কাজ। রুহি রেগে তাকালো আহিয়ার দিকে। আহিয়া সেদিকে পাত্তা না দিয়ে একটা দোকানে প্রবেশ করে কয়েকটা সেন্টার ফুড নিয়ে এলো। দুইটা নিজের মুখে পুরে নিয়ে বাকি দুইটা রুহির হাতে দিল। রুহি বিরক্ত হয়ে বলল, আমি তোর চাকর না যে তোর জিনিস এভাবে ধরে রাখবো। আরে ধুর, ধরে রাখার জন্য দেই নাই, খাওয়ার জন্য দিছি, খা। রুহির বিশ্বাস হলো না, এই মেয়েটাকে এটা খেতে দিচ্ছে, এটা কখনো সম্ভব নয়। খাবার কোনো কিছুই আহিয়া কারোর সাথে শেয়ার করে না। তাহলে আজ কি হলো হঠাৎ? আহিয়া সেন্টার ফুড ফুলাতে ফুলাতে হাঁটছে। হঠাৎ তাদের সামনে একটা বাইক এসে থাকলো। অমনি ঠাস করে ফুটে সারা মুখে লেগে গেল। বাইকে থাকা মানবটি তাকিয়ে রইল মুখের দিকে। এত পিচ্চির প্রেমে সে কিভাবে পড়লো? সে বাইক থেকে নেমে আসলো আহিয়ার কাছে। পকেট থেকে রুমাল বের করে আহিয়ার মুখ পরিষ্কার করতে লাগলো। আহিয়া হক চকিয়ে গেল। চেনা নাই জানা নাই এমন কাজ করবে। সে সরে যেতে চাইলো। আরজান তার কম্পমান হাতটা দিয়ে আহিয়ার হাত ধরে রাখলো যাতে চলে যেতে না পারে। তার কাজ হতেই সে আহিয়ার হাত ছেড়ে দিল। আহিয়া বলল, একে আপনি এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? আর একটু হলেই তো আমাদের চাপা দিয়ে মেরে দিতেন। আরজান মুচকি হাসলো। কি বলে এই মেয়ে? ওকে চাপা দিলে আরজানকে বাঁচাতো কে? আহিয়া ভালো করে লক্ষ্য করে দেখলো এটা তো সেই দিনের লোকটা। তাহলে কি এই লোক কিডন্যাপার? তাদের ধরার জন্য পিছু নিচ্ছে? আল্লাহ, এমন হলে তাদেরকে বাঁচাবে তাদের। সে এবার বলল, আপনি কি মেয়ে ধরা আমাদের ধরার জন্য পিছু নিচ্ছেন? আরজান এবার আসমান থেকে পড়লো। কি বলে এই পিচ্চি? তাকে মেয়ে ধরা বানিয়ে দিল। আল্লাহ রক্ষা করো। আরজান বলল, তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে ধরতে এসেছি? ধরতেই তো এসেছেন, তা না হলে হেলমেট পরে থাকেন কেন? আপনার মুখ দেখান, আমিও দেখি কত বড় কিডন্যাপার আপনি। আরজানের হাসি পেল পিচ্চির মুখে বড় বড় কথা শুনে। সে এবার শব্দ করে হেসে ফেলল। তার হাসিতে ঝংকার তুলল চারপাশে। আহিয়ার মনে হলো ভিলেনরাই তো এভাবে হাসে। রুহি এতক্ষণ নীরব দর্শক। আহিয়া এবার ভয় পেয়ে রুহির হাত ধরে দিল এক দৌড়। আহিয়ার কাণ্ডে আরজান হা হা করে হেসে দিল। কিছু দূর গিয়ে আহিয়া আরজানকে জিব্বা ভেঙিয়ে দিল দৌড়। আরজান পুরো বেকুব বনে রইল। আহি, আরজানের ডাকে আহিয়ার ধ্যান ভাঙল। সে বর্তমানে ফিরে আসলো। পুরনো কথাগুলো তাকে অনেক আনন্দ দেয়। সে চেয়েও কিছু ভুলতে পারে না। তার বাইকওয়ালা তো নাই। আহির তো তার জীবনের একটা অংশ ছিল। সে সেটা ভুলবে কিভাবে? আরজান দেখলো আহিয়া কোনো এক ভাবনায় বিভোর হয়ে আছে। তার কথায় কোনো নড়চড় হলো না আহিয়ার। আরজানের মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। সে এতগুলো বছর কারোর কাছে জানতে চায়নি কিছু, কিন্তু তার এবার জানার ইচ্ছে হচ্ছে। অনেক কথা তার জানা হয়নি। বিদেশে পাড়ি দেওয়ার জন্য তার মনে হচ্ছে আহিয়ার কাছ থেকে সে অনেক কিছু জানতে পারবে। সে ফ্রেশ হয়ে আসলো। তারপর টেবিলে বসে কিছু খাবার খেয়ে ব্যালকনির দিকে এগোলো। আহিয়ার কাছে দাঁড়িয়ে বলল, আমি তোমার কাছে যদি কিছু জানতে চাই, তুমি কি উত্তর দেবে আমাকে? আহিয়ার ধ্যান ভাঙল। সে তড়িঘড়ি করে আরজানকে বলল। জি জি, কি জানতে চান বলুন। আরজান বলল, আহিরের সাথে তোমার পরিচয় কিভাবে হয়? আহিয়া একটু চমকে উঠল। আরজান কিছুক্ষণ এই কথা জানতে চাচ্ছে কেন? আহিরকে নিয়েই ভাবছিল এতক্ষণ। তার ভাবনার সাথে কেমন আরজানের প্রশ্ন মিলে গেল। আহিয়া আমতা আমতা করল, কথা এড়িয়ে যেতে বলল, আমাদের না আজ চলে যাওয়ার কথা, কখন যাবেন? আরজান বুঝলো এই মেয়ে কথা ঘোরাতে চাচ্ছে, কিন্তু সে তো তা হতে দিবে না। তার জানা প্রয়োজন সব কিছু। তার আড়ালে কি ঘটেছে সে তো না জেনে ছাড়বে না। সে আহিয়াকে বলল, যাবো তো অবশ্যই, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। আহিয়া কি করবে? সে কিভাবে বলবে এসব? তা এখন কিছুতেই সম্ভব না। বর্তমান স্বামীর কাছে প্রাক্তন স্বামীর কথা বলা তার কাছে চূড়ান্ত লজ্জার। সে কিছুতেই বলবে না আরজানকে। সে কিছু না বলে রুমের দিকে পা বাড়ালো।
আরজান আহিয়ার হাত খপ করে ধরে ফেললো। এই মেয়ের সমস্যা কি বলতে কেন চায় না সে? আর তো জানার আর কোনো রাস্তা নেই। আহিয়া না বললে তাকে কে বলবে সব কিছু? আরজান বলল, বলো আহি, জানতে চাই, আমার জানা দরকার, প্লিজ বলো। আহিয়ার কাট জবাব, দুঃখিত, আমি বলতে পারবো না। আহির কি আপনাকে কিছুই বলেনি? আহিরা আমাকে যতটা বলেছে তাকে আমার কাছে সব ক্লিয়ার হয়নি। তুমি বলো, আমি শুনবো। এই বিষয়ে আমায় জোর করবে না। আসি, বলবো না। কথাটা বলে আহিয়া রুমের ভিতরে চলে গেল। আরজান রেগে দেয়াল খুশি মারল। তার প্রচণ্ড রাগ লাগছে। কেন বলছে না আহিয়া? আহিয়ার ছবি দেখানোর পরে আরজান রেগে বিদেশ পাড়ি দিয়েছিল ঠিকই। পরে তার মাথায় একটা ভাবনা আসে, আহিরের সাথে কিভাবে আহিয়ার সম্পর্ক হলো। সে তো সব সময়ই তাকে চোখে চোখে রাখতো। তাহলে কবে থেকে তাদের প্রেম হলো যা আরজান জানতে পারল না? ব্যাপারটা বড্ড অদ্ভুত লাগে তার কাছে। কিন্তু সে দেশে ভিড়ে না, রাগে জেদে। কিন্তু আহির মারা যাওয়ার পরে মা তাকে ফোন করে ডাকলো। তখন সে রাগ ধরে রাখতে পারেনি, চলে আসছে দেশে ফিরে। সে চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল। তারপর ফোন বের করে তার প্রিয়কে ফোন দিল। আমি একজনের ছবি পাঠাচ্ছি, কাল বিকেলে তার সাথে আমার মিট করার ব্যবস্থা করো, যে কোনোভাবে। ইয়েস স্যার। কল কেটে গেল। সে কিছুটা স্থির হয়ে রুমে প্রবেশ করলো। আহিয়াকে বলল, আর কোথায় করতে যাবে, নাকি বাড়ি ফিরে যাবে? আহিয়া বলল, কয়টায় রওনা হব? রাত 8টা। আহিয়া দেখলো বিকেল 4টা বাজে সবে। সে বলল, তাহলে বাইরে থেকে ঘুরে আসি। আরজান বলল। চলো তাহলে। আরজান যেতে যেতে সিয়ামকে মেসেজ করে দিল সমুদ্র পাড়ে আসার জন্য। সিয়া অলরেডি সমুদ্র পাড়ে আসে সে জানালো। আরজানরা আসতেই সিয়াম তার হাত নেড়ে হাই জানালো। সিয়ার কোনো ভাবান্তর নেই। সে এক মনে সমুদ্র দিকে তাকিয়ে আছে। সমুদ্র ঢেউয়ের সাথে সে যদি ভেসে যেতে পারত, হয়তো তার দুঃখ বিলীন হয়ে যেত। এক পাক্ষিক ভালোবাসা বড্ড বেশি পোড়ায়। এত যন্ত্রণা কেন ভালোবাসায়? যাকে পাবে না তার প্রতি কেন ভালোবাসা জন্ম নিল? আল্লাহ কেন আরজানের জন্য তার মনে ভালোবাসা সৃষ্টি করেছে? তার তো হালাল কারোর প্রতি ভালোবাসা জন্মানো উচিত ছিল। তবে নিষিদ্ধ জিনিসে কেন সে আকৃষ্ট হলো? সেসব সময় চাচ্ছে যেন আরজানকে ভুলে যেতে পারে। কিন্তু কথায় আছে না, ভুলতে গেলে বারবার মনে পড়ে। সিয়ারও সেই দশা। যতই ভুলতে চাই ততই বেশি মনে পড়ে। কারোর কণ্ঠে সে ভাবনা থেকে বেরিয়ে আসলো। কেমন আছেন আপু? সিয়া তাকালো আহিয়ার দিকে। তার চোখ প্রথমেই পড়ল আহিয়ার গলার দিকে। তার বুক ধক করে উঠল। এই দাগ তো সেই বহন করতে পারত যদি আরজান ভালোবেসে দিত। কেন সে আরজানের ভালোবাসা পেল না? সে তো কম ভালোবাসেনি তাকে। ভাগ্য এমন নিষ্ঠুরতা না করলেও পারত। সে মুচকি হেসে জবাব দিল, ভালো আছি, যতটা তোমরা রেখেছো। আহিয়া ব্রু কুচকে তাকালো। তারা রেখেছে মানে কি? তারা কিভাবে কারো ভালো বা খারাপ থাকার কারণ হতে পারে? আহিয়া কৌতূহলী দৃষ্টিতে তাকানো দেখে সিয়া হেসে বলল, আরে মজা করছিলাম, বুঝতে পারো নাই? আহিয়ার কেন যেন কথাটা মজা লাগে নাই। সে জানে সিয়া আরজানকে ভালোবাসে। কিন্তু এখন তো আরজান বিয়ে করেছে, তাহলে সিয়ার তো নিজেকে সংযত করা উচিত। আহিয়া নিজে হলেও তাই করত। আহিয়া বলল, কবে এসেছেন? সিয়া বলল, 2 দিন হয়েছে, আর 2 দিন থেকেই চলে যাব। আহিয়া বলল, আমরা রাতেই ফিরে যাব। সিয়া বলল, তুমি খুব ভাগ্যবতী আহিয়া। তা না হলে একই ভালোবাসা কেউ বারবার পায় না। একবার হারিয়ে গেলে তো কোনো কিছুই ফিরে পাওয়া যায় না। সেখানে ভালোবাসা তো অমূল্য সম্পদ। কথাগুলো আহিয়ার মাথার ওপর দিয়ে গেল। সিয়ার কথার কিছুই বুঝতে পারল না সে। কোনো ভালোবাসার কথা বলছে যা হারিয়ে গিয়েও ফিরে পেয়েছে। আহিয়া এই কথার মানে সত্যিই বুঝতে পারছে না। সে কৌতূহলী হয়ে তাকালো সিয়ার দিকে, প্রশ্ন করলো, কোন ভালোবাসার কথা বলছেন আপু? হারিয়ে আবার কি ফিরে পেয়েছি আমি?
এতক্ষণে আরজান এগিয়ে এলো আহিয়াদের কাছে। সিয়ামের হাতে ক্যামেরা। সে লুকিয়ে লুকিয়ে সিয়ার অনেক ছবি তুলেছে এই দুদিনে। সিয়া এর কিছুই জানে না। সিয়া জানলেই তার সাথে ঝগড়া করতে লেগে পড়তো। সিয়াম আরজানের উদ্দেশ্যে বলল, তোরা দুজন একটু দাঁড়া, তোদের কয়েকটা ছবি তুলে নিয়ে যাই। আহিয়া হক চগিয়ে গেল। এত মানুষের সামনে আরজানের সাথে ছবি তুলতে পারবে না সে। সে তাড়াতাড়ি সরে যেতে চাইলো, কিন্তু আরজান তা হতে না দিয়ে আহিয়াকে কাছে টেনে নিল। আহিয়া ছটফট করে উঠল। কি করেছে এ লোক? এত মানুষের সামনে মান সম্মান একেবারে শেষ করে দিবে। আরজান ভালো করেই আহিয়াকে দাঁড় করিয়ে ফিসফিস করে বলল, একদম নড়বে না। বাড়িতে যাওয়ার পরে সবাই যখন বলবে কোথায় ঘুরছো, ছবি দেখাও, তখন কি বলবো? আহিয়া এবার ছটফটানি থামালো। আসলেই তো সবাই জানতে চাইবে, তখন কি বলবে সে। আহিয়া আর কিছু না বলে ছবি তুলতে দিল। আর যেন ইচ্ছে মতো তাকে ধরে ছবি তুলতে লাগলো। ছবি তোলা শেষ হতেই আহিয়া বলল, চলুন না বাড়ির সবার জন্য কিছু কেনাকাটা করি। আর যেন ভাবলো, ঠিকই তো, কক্সবাজার এসে কিছু কেনাকাটা না করলে হয় না। তাই সে আহিয়ার কথায় রাজি হয়ে সিয়ামদের থেকে বিদায় নিয়ে চলে গেল কেনাকাটা করতে। কেনাকাটা করে সন্ধ্যা 7টায় হোটেলে ফিরে সব গোছগাছ করে রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। 2 ঘন্টার ব্যবধানে তারা বাড়িতে চলে এলো। বাড়িতে প্রবেশ করতেই আরজান দেখতে পেল। শুভ্রকে দেখে আরজান থমকে দাঁড়ালো। শুভ্রর উপর চাপা একটা রাগ কাজ করেছে আরজানের। সেই দিনের সেই ঘটনা সে কিছুতেই ভুলতে পারছে না। অনু দরজার দিকে তাকাতে ভাবি বলে চিৎকার করে উঠল। তার চিৎকার সবাই দরজার দিকে তাকিয়ে দেখলো আরজানরা ফিরে এসেছে। শায়লা বেগম আহিয়ার কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছিস মা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আহিয়া হাসি মুখে বলল, ভালো আছি মা, কোনো অসুবিধা হয়নি আসতে। রুমে যা, ফ্রেশ হয়ে আয়। আহিয়া মাথা নেড়ে চলে গেল উপরে। আরজান কাউকে কিছু না বলে উপরের দিকে পা বাড়াতেই শুভ্র ডাকলো, তোর সাথে আমার কথা আছে। পরে শুনবো, আমি টায়ার্ড। ফ্রেশ হয়ে আয়, আমি অপেক্ষায় আছি। আরজান গটগট করে হেঁটে চলে গেল উপরে। 30 মিনিট পরে আহিয়া নিচে আসলো, একটা লাকেজ নিজে। দেখেই বোঝা যাচ্ছে অনেক জিনিসের ভেতরে। ডাইনিংয়ে আসতেই অনু ঝাপটে ধরে বলল, কেমন আছো ভাবি? আহিয়া বলল, ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এবার বলো কি কি এনেছো আমাদের জন্য? আহিয়া মুচকি হেসে লাকেজ খুলতে শুরু করলো। শায়লা বেগমের জন্য অসম্ভব সুন্দর একটা শাড়ি কিনেছে সে। সে জানে তার শাশুড়ি কোন ধরনের শাড়ি পরে। সে বেছে বেছে সেই রকমই শাড়ি কিনেছে। সাথে একটা ব্যাগ যেটা মুক্তা দিয়ে বানানো, আলো লাগলেই যেন রশ্মি ছড়াচ্ছে। শায়লা বেগমকে দিতেই যে সে প্রচণ্ড খুশি হলেন। আজকালকার ছেলের বউরা যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন তার বৌমা তার পছন্দ মতো জিনিস বেছে কিনেছে। এটা তার জন্য পরম পাওয়া। সে খুশি হয়ে বললেন, সুখী হও মা, সারা জীবন এরকম থেকো। আহিয়া মুচকি হেসে মাথা নাড়ালো। এবার আয়েশা বেগমের দিকে একটা শাড়ি ও একটা পার্স এগিয়ে দিলেন। পার্সটা দেখতেই সে চমকে উঠল। আরে, এটা তো সে অনলাইনে দেখে ফোনে স্ক্রিনশট দিয়ে রেখেছিল। আহিয়া জানল কিভাবে? আয়েশা বেগম আহিয়ার দিকে তাকাতেই সে একটা নিখাত সুন্দর হাসি দিল। সেই হাসিতেই তিনি বুঝে ফেলল আহিয়া তার ফোনে দেখেছে। সে খুশি হয়ে আহিয়ার কপালে একটা চুমু দিল। আহিয়া এবার তার শ্বশুর ও চাচা শ্বশুরকে সুন্দর হাতের কাজ করা ধবধবে সাদা পাঞ্জাবি দিল। 2 ভাই এটা পেয়ে মহা খুশি। সে এবার কাজের মেয়ে ময়নার কাছে চলে গেল। ময়নাকে একটা সুন্দর 3 পিস দিল। ময়না তো খুশিতে কেঁদেই দিল। সে বলল, আপনি অনেক ভালো ভাবি, আল্লাহ আপনারে অনেক ভালো করবে। আহিয়া এবার গিয়ে সোফায় বসলো। অনুকে কোনো গিফট দিল না আহিয়া। অনুর মনটা খুব খারাপ হলো। তবে কি আহিয়া তার কথা ভুলে গেল? আহিয়া কি করে তার কথা ভুলে যেতে পারলো? সে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো, ভাবি, কারোর কথা ভুলে যাচ্ছ না তো? আহিয়া বলল, আরে আমাদের বাড়িতে সদস্য মাত্র কয়জন? অব্র ভাইয়ার গিফট আছে আমার কাছে, তাছাড়া তো সবাইকেই দিলাম।
অনু মনে মনে বলল, বিটকে লম্সুর কথা তোমার মনে থাকলো, তোমাদের সবার ভিতরে আমি কোথাও নেই। মন খারাপ করে অনু রুমের দিকে চলে গেল। শায়লা বেগম ও আয়েশা বেগম হেসে ফেলল। আহিয়া ওদের সাথে হাসিতে যোগ দিল। অনু ঘরে বাতি নিভিয়ে শুয়ে আছে। তার বড্ড কান্না পাচ্ছে। তার কথা তার ভাই ভাবি দুজনেই ভুলে গেল। সে এতটাই ফেলনা, সে আর এ বাড়িতে থাকবেই না। যেখানে তাকে কেউ মনেই রাখে না, সেখানে সে থেকে কি করবে? হঠাৎ চোখে আলো পড়াতে সে চোখ খিচে বন্ধ করে ফেলল। আহিয়া বড় একটা ব্যাগ নিয়ে রুমে ঢুকলো। অনু আহিয়াকে দেখে পাশ ফিরে শুয়ে পড়ল। আহিয়া অনুর কাছে এসে বলল, কে যেন আমায় বলেছিল তার কালো শাড়িতে হাত দিয়ে কাজ করা শাড়ি পরার খুব শখ। অনু চমকে উঠে বসলো। আহিয়ার হাতে একটা শাড়ি, যেটা অসম্ভব সুন্দর মনে হলো অনুর কাছে। সাথে এটা সাদা মুক্তোর পার্স আর ঝিনুকের নানান রকমের গহনা, মুক্তোর মালা। এত সব কিছু দেখে অনু আহিয়াকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাবি। আহিয়া বলল, তুমি কিভাবে ভাবলে তোমাকে ভুলে যাব আমি? এটা কি কখনো সম্ভব? অনু মাথা নাড়িয়ে কানে ধরে সরি বুঝালো। দুজনেই একসাথে হেসে উঠল। আরজান ফ্রেশ হয়ে ছাদে দাঁড়িয়ে আছে। শুভ এসে আরজানের পাশে দাঁড়ালো। আরজান বুঝতে পেরেও কিছু বলল না। শুভ্রই বলা শুরু করলো। তুই আমার উপর রেগে আছিস তাই না? আরজানের গম্ভীর কণ্ঠস্বর। কেন, রাগের মতো কিছু করেছিস নাকি? শুভ্র হেসে ফেলল। তারপর বলল, অজান্তে হলেও তো ভুল করছি তাই না? আমার কারো কাছ থেকে না জেনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হয়নি। তাহলে বলছিস উচিত হয়নি? শুভ্র তাকালো আরজানের দিকে। মুখটা শক্ত করে দূর নির্জনে তাকিয়ে আছে। মনে হচ্ছে এদিকে তাকালে বড় কোনো ক্ষতি হবে। তার রাগ হওয়াটাই স্বাভাবিক। নিজের বউয়ের বিয়ের প্রস্তাব আসলে সরাসরি রাগ হবে। সে নিজে হলেও তো এর ব্যতিক্রম হতো না। সে আরজানে বোঝাতে বলল, এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এর বেশি কিছু না। আরজান প্রশ্ন ছুড়ল, আহিয়াকে ভালোবাসিস? শুভ্র তার ছোড়া প্রশ্নে থতমত খেয়ে গেল। সে তো আহিয়াকে পছন্দ করে, ভালোবাসা এত দূর সে ভাবেইনি। তাছাড়া আহিয়া তো আহিরের বউ ছিল, তাকে ভালোবাসবে কোন যুক্তিতে? সে সরাসরি নাকচ করে বলল, তুই ভুল ভাবছিস আরজান, আমি আহিয়াকে পছন্দ করি। এটা ভালোবাসা বলা যায় না। আর ভালোবাসার চিন্তাও করিস না, তাহলে হাত পা কোনো কিছু আস্ত থাকবে না। শুভ্র এবার হা হা করে হেসে ফেলল। এ কি শুনেছে সে? আরজান জেলাস, তাও নিজের ফুপাতো ভাইকে নিয়ে? ভাবা যায়? এটা কিভাবে সম্ভব? সে মস্করা করে বলল, বাহ বাহ, আমাদের দ্য গ্রেট আরজানা কিনা জেলাস? ভাবা যায়? আরজানও সিরিয়াস হয়ে বলল। ভাবা যায়, যদি মেয়েটা আহিয়া হয়। তারপর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কারণ সে আমার অনেক প্রতীক্ষার ফল। যাকে জীবনে পাবার আশা না করে এতগুলো বছর ভালোবেসেছে, তাকে পেয়ে আমি হয়েছি পরিপূর্ণ পুরুষ।